আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, আজকের এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় দূরত্ব উচ্চতা এই বিষয়ের উপর ক্লাস করাবো। তো আজকে হচ্ছে আমাদের প্রথম পর্ব। এই পর্বে তোমাদের এই দূরত্ব উচ্চতা অধ্যায়টি সম্পূর্ণভাবে সমাধান করতে হলে যে অঙ্কগুলো আছে, মাত্র 3টি নিয়মের অঙ্ক আছে এই অধ্যায়গুলোর মধ্যে। তো আমি লিখিয়ে দিছি বোর্ডের মাধ্যমে, লক্ষ্য রাখো, মাত্র 3টি নিয়মে অঙ্কগুলো আমরা সমাধান করাবো। এবং এই অধ্যায়টি শুরু করার আগে তোমাদের আমি একটা ক্লু দিতে চাই, সেটা হচ্ছে সর্বপ্রথম এই অধ্যায়টি শুরু করার আগে আমাদের এই অধ্যায়ের কিছু বেসিক আলোচনা জানতে হবে। তারপর এই অধ্যায়ের কিছু সূত্র জানতে হবে এবং ত্রিকোণমিতিক যে 6টি মান আছে অনুপাতের, এই 6টি মান কিভাবে বের করতে হয় সেটি আমাদের আগে জানতে হবে। তো এখন কথা হচ্ছে, এই অধ্যায় শুরু করার আগে আমাদের যে কাজটি করতে হবে, কি বলছি, যে আগে বেসিক আলোচনা করতে হবে। আর একটা কথা বলে দেই, এই অধ্যায়ের যেহেতু বলছি মাত্র 3টি নিয়মে অঙ্ক, তার মানে আমাদের এই অধ্যায়টি 4টি পর্ব থাকবে। কয়টা পর্ব থাকবে? 4টি পর্ব। প্রথম পর্বের মধ্যে আমরা যে কাজটি করব, এখানে যে সূত্রগুলা আছে সূত্রগুলো আলোচনা করব, বেসিক আলোচনা করব। তারপরে দ্বিতীয় পর্বে থাকবে হচ্ছে প্রথম নিয়মের অঙ্ক, তৃতীয় পর্বে থাকবে হচ্ছে দ্বিতীয় নিয়মের অঙ্ক, চতুর্থ পর্বে থাকবে হচ্ছে তৃতীয়, মানে 3 নাম্বার নিয়মের অঙ্ক থাকবে। তার মানে আমাদের 4টি পর্ব থাকবে এই অধ্যায়টি শুরু করার জন্য, ঠিক আছে? তো তাহলে চলো আজকে আমাদের প্রথম পর্ব, এই পর্বে আমাদের বেসিক আলোচনা এবং সূত্র নিয়ে আলোচনা করব এই অধ্যায়ের। শিক্ষার্থীরা লক্ষ্য রাখো, তো এই অধ্যায়ের সূত্রগুলো আলোচনা করার আগে আমাদের যে কাজটি করতে হবে, আমি এই জায়গার মধ্যে দেখো একটা সমকোণী ত্রিভুজ লিখেছি। এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। মনে রাখবা যে এখানে কিন্তু একটা 90 ডিগ্রি কোণ অঙ্কন হয়েছে এই জায়গার মধ্যে। যে ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, সেটাকে বলা কি বলা হয়? সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের এখানে যে 3টা বাহু আছে, এই 3টা বাহুর কি কি নাম, এই নামগুলো আগে আমাদের সর্বপ্রথম আগে জানতে হবে। তো লক্ষ্য রাখো, এখানে বিশেষ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আমি আবার কথাটা রিপ্লাই করি, বিশেষ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, মানে অর্থাৎ এটা কিন্তু 90 ডিগ্রি, দেখো এটা নলের মতন সোজা আছে, তার মানে এটা হচ্ছে কি 90 ডিগ্রি। 90 ডিগ্রির ক্ষেত্রে মনে রাখবা, 90 ডিগ্রির ক্ষেত্রে যে ডিগ্রির সাথে নলের মতন সোজা থাকবে, লম্ব থাকবে, এটাকে বলা হয় লম্ব। কি বলা হয়? লম্ব। আমি লিখে দিলাম লম্ব। এবং এবং এই 90 ডিগ্রি কোণের সাথে যে এখানে ভূমিটা থাকবে, এটাকে বলা হয় ভূমি বলা হয়। তো লিখলাম ভূমি। এবং 90 ডিগ্রি কোণের বিপরীত পাশে যে বাহুটা থাকবে, সেটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। এটা কিন্তু আমরা কিন্তু বলতেছি কিন্তু 90 ডিগ্রি কোণের ক্ষেত্রে। তার মানে আমরা শিখলাম 90 ডিগ্রি কোণের সাথে যে ভূমি বরাবর যে বাহুটা থাকে, সেটাকে বলা হয় ভূমি। এবং 90 ডিগ্রি কোণের সাথে যে খাড়াভাবে যেটা থাকবে, লম্বভাবে থাকবে, সেটাকে বলা হয় লম্ব। এবং 90 ডিগ্রি কোণের বিপরীত পাশে যেটা থাকবে, সেটাকে বলা হয় অতিভুজ। আর আরেকটা কথা বলি, মনে রাখবা, সবসময় মনে রাখবা যে সমকোণী ত্রিভুজের অতিভুজ সবচেয়ে বড় থাকে। এটা কিন্তু আমরা আগে থেকেই জানি। তো এটা শিখলাম কি আমরা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। কিন্তু তোমাদের এক্সামের মধ্যে কিন্তু টিতার ক্ষেত্রে আসবে। মনে রাখবা কিসের ক্ষেত্রে আসবে? টিতা। অনেকে ভাববে টিতা কি, এটাকে বলা হয় টিতা। তো টিতার ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু বাহু নির্ধারণ করতে হবে। তো আমি এটাই কিন্তু এখন লিখবো। তো লক্ষ্য রাখো, মনে করো আমি এখানে সি কোণকে টিতা ধরলাম। একটু মনোযোগ দিবা, কিন্তু মনোযোগ হচ্ছে আসল বিষয়। মনে করো এটাকে আমি টিতা ধরলাম। টিতার সাথে যে বাহুটা লাগানো থাকে, মনে রাখবা অতিভুজ কিন্তু তুমি সবসময় কিন্তু চিনবা, এটা একদম সহজ। অতিভুজ কোনটা? যেটা সবচেয়ে লম্বা থাকবে, এটাকে বলা হয় অতিভুজ। এটা সবসময় মনে রাখবা। তো এটা যদি অতিভুজ হয়, মনে রাখবা কিন্তু টিতার সাথে যে বাহুটা লাগানো থাকবে, সেটাকে কি বলা হয়? ভূমি বলা হয়। মনোযোগ দিবা, কি বলা হয়? ভূমি বলা হয়, ঠিক আছে? এবং টিতার অপর পাশে যে আরেকটা বাহু থাকবে, এটাকে কি বলা হবে? লম্ব। এটাকে কি বলা হবে? লম্ব। বুঝতে পেরেছি? আর এটা তো অতিভুজ, আমরা আগে থেকে আমরা জানি এটা হচ্ছে অতিভুজ। এখন অনেক সময় কিন্তু টিতা কিন্তু এখানে থাকলো, এখন যে টিতা যদি এর মধ্যে থাকে, তাহলে কি হবে একটু আমরা ফলো রাখি। এটা মুছে দিচ্ছি। মনে করো এখন টিতা হচ্ছে এর মধ্যে, যদি এর মধ্যে টিতা হয়, তাহলে এখন কিন্তু লম্ব ভূমি কিন্তু চেঞ্জ হবে। কিরকম? যেমন এই যে টিতা আছে, টিতার সাথে যে বাহুটা লাগানো থাকবে, এখন এটা হবে ভূমি হবে। এখন অনেকে বলবা যে স্যার টিতার সাথে এই বাহু লাগানো আছে, এটা কেন ভূমি নয়? আমরা জানি এটা হচ্ছে এই ত্রিভুজের সমকোণী ত্রিভুজের সবচেয়ে লম্বা বাহু, আর লম্বা বাহুকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। তাহলে টিতার সাথে একটা বাহু এটা লাগানো আছে, এটাকে কি বলা হয়? ভূমি বলা হয়।
এবং টিতার যে বিপরীত পাশে আছে এটাকে কি বলা হবে? লম্ব। কি বলা হয়? লম্ব। লম্ব বলা হয়। আর এটাকে কি বলা হয়? অতিভুজ বলা হয়। অতিভুজ। তো শিক্ষার্থীরা আশা করি একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে তার সাপেক্ষে কোন বাহুকে কি বলে আশা করি সেটা তোমরা সুন্দরভাবে ভালোভাবে বুঝতে পেরেছো। তো ভিডিওটা অনেক বড় হবে, কারণ কি আমি সুস্থ ধীরে তোমাদের ভেঙে ভেঙে বোঝাবো, এই জন্য একটু ভিডিওটা বড় হবে। তো যেহেতু এই টিটাটা আমরা এখন মুছে দিচ্ছি, তো এই এটাকে আমরা টিটা দিলাম। এখন হচ্ছে এই যে সমকোণী ত্রিভুজটা আছে এটার মধ্যে এটা হচ্ছে ভূমি, এই টিতার সাপেক্ষে যদি টিতা এই জায়গা দেয় তাহলে এটা কিন্তু ভূমি হবে, এটা লম্ব হবে। তো এই টিতার সাপেক্ষে আমরা যে কাজটি করবো কিছু সূত্র শিখবো। মনে রাখবা সূত্র কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দূরত্ব উচ্চতার ক্ষেত্রে। তো তার আগে সূত্রটা শেখার আগে আমাদের যে ত্রিকোণমিতিক 6টা মান আছে এই 6টা মান সম্পর্কে একটু আমরা জানি। তো 6টা মান কি? প্রথম হচ্ছে কি সাইন টিতা, তারপর কি কস টিতা, তারপর কি টেন টিতা। এখন সাইন টিতার বিপরীত কি? কোসেক টিতা। আবার কোসেক টিতার বিপরীত কি? সাইন টিতা। কস টিতার বিপরীত কি? সেক টিতা। সেক টিতার বিপরীত কি? কস টিতা। মনে রাখবা। টেন টিতার বিপরীত কি? কট টিতা। আর কট টিতার বিপরীত কি? টেন টিতা। তার মানে তুমি যদি সাইন টিতার সূত্র জানো, তুমি কোসেক টিতার সূত্র একদম সহজে পারবা, উল্টায় দিতে হবে। তুমি যদি কস টিতার সূত্র জানো তাহলে তুমি সেক টিতার সূত্র বার করতে পারবা। তুমি যদি টেন টিতার সূত্র পারো তাহলে কি কট টিতার সূত্র অনায়াসে বের করতে পারবা। তো এটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতিক 6টা মান। তো এই 6টা মানের সাপেক্ষে এখন আমরা সূত্র শিখবো। মনোযোগ দিবা, এই সূত্রগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এখানে আমরা যে সূত্রগুলো শিখবো এগুলো বাহুর ক্ষেত্রে সূত্রগুলো শিখবো, দূরত্ব ও উচ্চতার অধ্যায়ে। তো সর্বপ্রথম দেখো আমি 3টা জিনিস লাইন লিখছি, অনেকে হাস্যকর মনে হলেও এই 3টা লাইন কিন্তু খুবই কার্যকর ভূমিকা পালন করে সূত্র মনে রাখার জন্য। যেমন প্রথম লাইনটা হচ্ছে সাগরে লবণ অতি, তারপরটা হচ্ছে কবরে ভূত অতি, তারপরটা হচ্ছে টেরা লম্বা ভূত। তো এই লাইনের মধ্যে প্রথম যে শব্দটা আছে সাগরে, তারপরে কি কবরে, তারপর কি টেরা, এই 3টার মিনিং বুঝতে হবে। সাগরে মানে কি? সাইন টিতা। সাগরে মানে কি? সাইন টিতা। কবরে মানে কি? কস টিতা। কবরে মানে কি? কস টিতা। টেরা মানে কি? টেন টিতা। টেন টিতা। তার মানে এখন আমরা এই 3টা লাইনের মাধ্যমে আমরা 3টা সূত্র শিখবো। একটা হচ্ছে সাইন টিতা, একটা হচ্ছে কস টিতা, আর একটা কি টেন টিতা। তো দেখো আমরা কিভাবে সূত্রটা শিখতে পারি। তো সাইন টিতা সমান, দেখো লবণ অতি। তো দেখো লম্বর প্রথম অক্ষর নাম কি? ল। অতিভুজের প্রথম অক্ষর কি? অ। ভূমির প্রথম অক্ষর কি? ভূ। তার মানে যেহেতু বলছে লবণ অতি, ল আছে, ল দেখি লম্ব, ল দেখি লম্ব, তাহলে লিখবো লম্ব। লম্ব। অতি, অতি মানে কি? অতিভুজ, আমি লিখবো অতিভুজ। অতিভুজ। তার মানে আমরা বলতে পারি সাইন থিটা সমান কি? লম্ব বাই অতিভুজ। আমরা একটা সূত্র শিখে ফেললাম, সাগরে লবণ অতি। আর মনে মনে যখন এক্সামের মধ্যে লিখবা তখন ভাববা যে সাগরে লবণ অতি, সাগরে মানে সাইন থিটা, ল মানে লম্ব, অতি মানে অতিভুজ। তার মানে সাইন থিটা ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। তারপর দেখো কবরে মানে কি? কস থিটা। সূত্র বের করব ভূত অতি। দেখো ভূ মানে কি? ভূমি, লিখবো ভূমি। ভূমি। অতি মানে কি? অতিভুজ। অতিভুজ। ওকে। তারপর কি টেরা মানে কি? টেন থিটা। তো টেন থিটার সূত্র হচ্ছে টেরা লম্বা ভূত, লম্বা ল আছে, ল মানে কি? লম্ব, তো লিখবো লম্ব। আর ভূ মানে কি? ভূমি। তার মানে টেন থিটার সূত্র কি? লম্ব বাই ভূমি। এই সূত্রগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এই অধ্যায়ের জন্য। এখন কথা হচ্ছে আমি বলছিলাম ত্রিকোণমিতিক অনুপাতের মান কয়টা? 6টা। তো আমি মাত্র 3টা সূত্র লিখলাম, বাকি সূত্রগুলো কিভাবে লিখবো একটু মনোযোগ দাও, একদম সহজ, একটু মনোযোগ দাও। তো দেখো আমরা একটা সাইন থিটার সূত্র বের করলাম। এখন তোমাকে যদি বলি, আচ্ছা আমি এটা একটা দাগ দিচ্ছি, ওকে। তো আমরা সাইন থিটার সূত্র বের করলাম। সাইন থিটার বিপরীত কি? কোসেক থিটা। এখন আমি চাচ্ছি কি কোসেক থিটার সূত্র বানাবো, লিখব কোসেক থিটা সমান, বলছি কি সাইন থিটার বিপরীত কি? কোসেক থিটা। তার মানে কোসেক থিটার সূত্র হবে সাইন থিটার যে সূত্রটা আছে তাকে উল্টিয়ে দিতে হবে। তার মানে লম্ব যাবে নিচে আর অতিভুজ যাবে উপরে। অতিভুজ। ওকে। তারপরে সেক থিটার সূত্র লিখব,
sec থিটা ইকুয়াল, তো sec থিটার বিপরীত কি cos থিটা। cos থিটার সূত্র হচ্ছে ভূমি বাই অতিভুজ, এটাকে উল্টিয়ে দিব, অতিভুজ যাবে উপরে ভূমি যাবে নিচে, তার মানে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। তারপর আমরা cot থিটার সূত্র বানাবো, cot থিটা সমান cot থিটার বিপরীত কি tan থিটা। তো tan থিটার সূত্র যে লম্ব বাই ভূমি হয়, এটাকে উল্টিয়ে দাও, তাহলে কি হবে ভূমি বাই লম্ব, কি হবে ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব। এই হচ্ছে আমাদের দূরত্ব উচ্চতার খুবই গুরুত্বপূর্ণ 6টি ত্রিকোণমিতিক অনুপাতের সূত্র। বাহুর ক্ষেত্রে আশা করি এই সূত্রগুলো তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তো তোমরা যদি এই সূত্রগুলো যদি বুঝে থাকো, এখন কিন্তু আরেকটা কথা বলে দেই, থিতার সাপেক্ষে মনে রাখবা, থিতা যদি এই জায়গা থাকে এইটা ভূমি হবে, এইটা লম্ব হবে, যেহেতু থিতা এই জায়গার মধ্যে সেই জন্য ভূমি এই জায়গার মধ্যে আর লম্ব হবে এইটা। তো এটা কোনো ম্যাটার না, থিতা তুমি যে জায়গা দেখ তুমি আশা করি এটা পারবা। তো থিতা যদি এই জায়গাতে ভূমি এইটা হবে, এটা ভূমি হবে, তার মানে এটা যদি ভূমি হয় ভূমির জায়গায় এই ভূমি এই জায়গায় বসবে, আর অতিভুজ কি এইটা অতিভুজ, মানে একই কথা ঘুরে গেলে। আশা করি এই বিষয়ে তোমাদের সম্যক ধারণা হয়েছে। আমরা যদি এই সূত্রগুলো যদি এখন বুঝে থাকি, তাহলে এখন আমাদের যে ত্রিকোণমিতিক মান আছে, যেমন ত্রিকোণমিতিক মানগুলো কিরকম, যেমন sin 0 ডিগ্রি মান কত, sin 30 ডিগ্রি মান কত, তারপরে sin 45 ডিগ্রি মান কত, তারপরে sin 60 ডিগ্রি মান কত, তারপরে sin 90 ডিগ্রি মান কত। এই যে আমি মানগুলা বললাম, এই মান নিয়ে কিন্তু অলরেডি কিন্তু আমার ভিডিও আছে যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে সহজে sin 0, sin 30, তারপরে sin 45, sin 60, sin 90, তারপরে আরো অনেক আছে যেমন cos 0, cos 30, এই মানগুলা কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে এক ক্লিকে তোমরা বের করতে পারবা। এই নিয়ে অলরেডি আমার ভিডিও আছে, দেখো আই বাটনের লিংক এসেছে, ওইখান থেকে ক্লিক করে ওই ভিডিওটা দেখে নাও। আশা করি ওই ভিডিওটা যদি দেখো তাহলে কিন্তু তোমরা সহজে কিন্তু কিভাবে ডিগ্রির মানগুলো বের করতে হয় সেটি তোমরা বুঝতে পারবা। তারপরেও কিন্তু আমি একটা নিয়ম দেখাই দিই, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন আমি দুইটা মান দেখাবো, দুইটা মান কি এদিকে লক্ষ্য রাখো। মনে করো sin 60 ডিগ্রি মান আমরা কিভাবে বের করবো একটা দেখাবো, সবগুলা কিন্তু দেখাবো না, একটা দুইটা দেখাইলে কিন্তু বাকিগুলো এমনিতেই পারবা। তারপরে মনে করো tan 30 ডিগ্রির মান সমান। তো দেখো এটা দেখানোর জন্য অবশ্যই সায়েন্টিফিক ক্যালকুলেটর লাগবে। তো আমি একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর হাতের মধ্যে নিচ্ছি, সবাই মনোযোগ দিবা। তো শিক্ষার্থীরা প্রথম কি বলছিলাম দেখো, প্রথম বলছিলাম কি sin 60 ডিগ্রি, তাই তো। তো আমি sin 60 ডিগ্রি মানটা বের করে দেখাচ্ছি। তো দেখো এখানে ক্যালকুলেটরে দেখবা সাইন লেখা আছে, এই যে সাইন। তো আমি সাইনের মধ্যে ক্লিক করলাম, তো সাইন লেখা উঠবে, তারপর 60 লিখবো। দেখো দেখা যাচ্ছে কিনা আমি জানি না, সাইন 60 লিখলাম। সাইন 60 লেখার পরে কি করতে হবে, সমান দিতে হবে। তো দিলাম সমান। দেখো সমান দেওয়ার পর কি হলো, অনেকগুলা সংখ্যা বের হয়েছে। যখন দেখবো অনেকগুলা সংখ্যা বের হবে তখন একটা স্কোয়ার দিতে হবে। তো দিলাম স্কোয়ার, স্কোয়ার দেওয়ার পর একটা সমান দিতে হবে। দেখো কি আসছে 0.75 আসছে। তো 0.75 কে আমাদের ভাগাকারে লিখতে হবে, সেজন্য এখানে একটা কি আছে অপশন আছে এ বি আর স্ল্যাশ সি আছে, এইটাতে ক্লিক করবো। এই যে এইটাতে ক্লিক করবো, ক্লিক করবো দেখবা কি আসে, এই যে 3/4 আসছে। কত আসছে 3/4। আচ্ছা এখন আমি বোর্ডের মাধ্যমে দেখাই। তো যেহেতু 3/4 আসছে, এটার মান কত আসছে 3/4। আমি একটু রাফ করব, কোথায় রাফ করতে পারি, এই জায়গার মধ্যে আসছে 3/4। তুমি কিন্তু একটা স্কোয়ার দিয়েছিলা, স্কোয়ারটা তুলতে একটা রুট ওভার দিতে হবে। তো দিলাম রুট। এখন 3-এর কোনো রুট ওভার নাই, দশমিক বের হবে, সেই জন্য √3 এর জায়গায় √3, 4 এর রুট ওভার আছে, 4 এর রুট ওভার কত 2। তার মানে sin 60 এর মান কত বের হয়েছে, √3/2 বের হয়েছে। তো লিখলাম √3/2। তো এটা হচ্ছে আমাদের sin 60 ডিগ্রির মান। আরেকটা কথা বলে দেই, অনেক বড় হবে ভিডিওটা, সেই জন্য আমি কি করতে পারি, এগুলো সবগুলো যদি বুঝাই তাহলে তো অনেক বড় হবে। আচ্ছা আরেকটা মান দেখাই দিই, tan 30 ডিগ্রির মান। সবাই লক্ষ্য রাখি, tan। তো এই হচ্ছে আমাদের tan, এই যে tan কত ডিগ্রি 30 ডিগ্রি, দিলাম 30 সমান। অনেকগুলো সংখ্যা আসছে সেই জন্য স্কোয়ার দিতে হবে,
স্কোয়ার দেওয়ার পর কি আসছে, অনেকগুলা 3 3 আসছে, সেজন্য এ বি স্ল্যাশ সি দিতে হবে। এই যে এটা দিলাম, দেওয়ার পর দেখো কি আসছে, 1/3 আসছে। কত আসছে? 1/3। তো এখন এই 1/3 কে আমরা একটু রাফ করবো। 1/3, যেহেতু আমি একটা স্কোয়ার দিয়েছিলাম, স্কোয়ারটা তো একটা রুট ওভার দিতে হবে। তো 1 এর স্কোয়ার হচ্ছে 1 এর রুট ওভার হচ্ছে 1, কিন্তু √3 কিন্তু রুট ওভার নাই, সেজন্য √3 জায়গায় √3, তার মানে 1/√3। তাহলে 10 আর 30 ডিগ্রি মান হচ্ছে 1/√3। তো আশা করি কিভাবে sin 60 ডিগ্রি, 10 30 ডিগ্রি, আরো বিভিন্ন মান আছে, এগুলো তোমরা কিভাবে বের করতে হয় আশা করি ওই ভিডিও দেখলে তোমরা সহজে বুঝতে পারবা। তো অলরেডি কিন্তু আমরা দূরত্ব উচ্চতার ক্ষেত্রে আমাদের যে বেসিক ক্লাস আছে এবং যে সূত্রগুলো আছে, আশা করি তোমরা সেটি ভালোভাবে বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন আমরা জানবো সমকোণী ত্রিভুজের লম্ব ও ভূমি নির্ধারণ করা। অলরেডি কিন্তু আমি বলে দিয়েছি যে সমকোণী ত্রিভুজের থিতার সাপেক্ষে ভূমি কোনটা হবে, লম্ব কোনটা হবে। তারপরে আমি 3টা আরো সমকোণী ত্রিভুজ লিখলাম, আরো ডিটেলসে বলে দিই। অনেক শিক্ষার্থীরা আছে যারা বুঝে না, তাদের উদ্দেশ্যে আমি আবার 3টা সমকোণী ত্রিভুজ লিখলাম। এখন এই 3টা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা লম্ব ও ভূমি নির্ধারণ করব। তো দেখো সমকোণ কোনটা, যেটা লম্ব থাকে এটাকে বলা হয় সমকোণী ত্রিভুজ। সমকোণ, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, এটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি। তো টিতা থাকবে কিন্তু সমকোণ ছাড়া, মানে 90 ডিগ্রি ছোট যে সূক্ষ্মকোণ আছে এটার মধ্যে কিন্তু টিতা বসাতে হবে। তো মনে করো সর্বপ্রথম আমি এই কোণ সি কে আমি টিতা ধরলাম। যেহেতু সি কে আমি টিতা ধরলাম, এখন এই টিতার সাপেক্ষে কোনটা লম্ব কোনটা ভূমি সেটা আমরা এখন শিখে নিই। তো দেখো টিতার সাথে যে বাহু লাগানো থাকবে সেটাকে বলা হয় ভূমি। এখন অনেকে বলবা যে টিতার সাথে এই বাহু লাগানো আছে, তবে এটা কেন ভূমি নয়? কারণ আমরা জানি একটা সমকোণী ত্রিভুজের মধ্যে সবচেয়ে যে লম্বা বাহুটা থাকবে সেটাকে বলা হয় অতিভুজ। তার মানে আমরা সবার আগে এটা জানলাম যে এটা হচ্ছে অতিভুজ। অতিভুজ। এবং টিতার সাথে যেটা লাগানো থাকে বাহু, এটাকে বলা হয় কি? ভূমি। কি বলা হয়? ভূমি। আর টিতার বিপরীত দিকে যে বাহুটা আছে এটাকে বলা হয় কি? লম্ব। তো এখন মনে করো টিতা আমরা সি না ধরে যদি আমি একে টিতা ধরি তাহলে কি হবে? তো এটা তো অতিভুজ আমরা জানি, এটা হচ্ছে অতিভুজ। এবং টিতার সাথে যে বাহুটা লাগানো থাকবে সেটাকে কি বলা হয়? ভূমি বলা হবে। এবং টিতার বিপরীত দিকে যে বাহুটা আছে বিসি, এটাকে কি বলা হবে? লম্ব। আবার লক্ষ্য রাখো সমকোণী ত্রিভুজ আমি আরেকটা লিখলাম, এই দিকে লক্ষ্য রাখো। তো যে কোনো একটা টিতা ধরি, যদি এইটা টিতা ধরি তাহলে এটা ভূমি হবে, যদি এটাকে টিতা ধরি এইটা ভূমি হবে। বুঝতে পারছো? তো তুমি যদি এইটাকে টিতা ধরো তাহলে এটা ভূমি হবে, আর যদি এইটাকে টিতা ধরো তাহলে কি হবে? এইটা কিন্তু ভূমি হবে। অর্থাৎ টিতার সাপেক্ষে কিন্তু ভূমি এবং লম্ব নির্ধারণ করা হয়। তো আশা করি টিতার সাপেক্ষে কিভাবে সমকোণী ত্রিভুজের লম্ব এবং ভূমি নির্ধারণ করতে হয়, আশা করি এই বিষয় নিয়ে আর কোনো সমস্যা হবে না। তো শিক্ষার্থীরা, এখন আমরা কিছু বেসিক আরো আলোচনা জানবো যে দূরত্ব উচ্চতার ক্ষেত্রে যে আনুমানিক ভূমি, ভূরেখা, তারপর হচ্ছে উন্নতি কোণ, অবনতি কোণ, এগুলা কি, এই সম্পর্কে আমরা একটু সময় দিব। তারপর কিন্তু আমরা চলে যাব যে মাত্র 3টি নিয়মে কিভাবে আমরা সব অঙ্কগুলা সমাধান করব, এই নিয়মে চলে যাব। তো তার আগে আমরা জেনে নেই যে দূরত্ব উচ্চতার ক্ষেত্রে উন্নতি কোণ, অবনতি কোণ এগুলা কাকে বলে, এবং এগুলা একটু তোমাদেরকে একটু শিখিয়ে দিই। সর্বপ্রথম জানবো ভূরেখা, শয়নরেখা বা আনুভূমিক রেখা কি, এই জিনিসটাকে জানতে হবে। মনে রাখবা দূরত্ব উচ্চতার অঙ্ক সমাধান করতে গেলে এইগুলো বেসিক কিছু তোমাকে জানতে হবে, তাহলে এই অধ্যায়টা একদম সহজ লাগবে। তো যেহেতু বলছে ভূরেখা, শয়নরেখা, আনুভূমিক রেখা, তিনটার কথা একই। তো এই জিনিসটা কি বলছে? ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখাকে ভূরেখা বা শয়নরেখা বা আনুভূমিক রেখা বলে। তো যেহেতু বলছে ভূমিতলে, এখন ভূমি কি এটা তোমাকে জানতে হবে। সাপোজ মনে করো আমি এই জায়গার মধ্যে দাঁড়িয়ে আছি। তো আমি যে দাঁড়িয়ে আছি এখানে আমার ভূমিটা কোনটা হবে বলো তো? আমার নিচে যে মাটিটা আছে এই মাটিটাকে বলা হবে ভূমি বলা হবে। বুঝতে পেরেছো? তো আসলে ভূমি জিনিসটা কি তোমরা সেটা আসলে জানো। তো ভূরেখা হচ্ছে ভূমিতলে অবস্থিত যে কোনো সরল রেখাকে ভূরেখা বলা হয়। তো ভূমিতলে যেহেতু বলছি, তো ভূমির মধ্যে আমি যদি এভাবে একটা রেখা দেই এটাকে কি বলা হবে? সরল রেখা। তুমি যে কোনো রেখা দিতে পারো। মনে করো আমি এই যে আরেকটা রেখা দিলাম, এটাকে বলা হয় কি? ভূরেখা, শয়নরেখা, আনুভূমিক রেখা। এই যে আমি আরেকটা ভূমির মধ্যে একটা রেখা দিলাম, এটাকে কি বলা হয়? ভূরেখা, শয়নরেখা বা আনুভূমিক রেখা। ঠিক আছে? তো এই জিনিসটা একদম সহজ, একটা সরল রেখা দাগ দিয়ে দিবা, এটাকে কি বলা হবে? ভূরেখা, শয়নরেখা এবং আনুভূমিক রেখা। আশা করি বুঝতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন শিখবো ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা জিনিসটা কি। তো দেখো বলছি কি ভূমি তলের উপরে। তো আগে আমরা কিন্তু ভূরেখা কি আমরা জেনেছিলাম, তবে শব্দটা ভূরেখা দিলাম।
এই একটা আমি মনে করো ভূরেখা বা ভূরেখাকে যেটাকে বলা হয় সরল রেখা, তো একটা ভূরেখা দিলাম। বলছে ভূমির তলের উপরে কিন্তু, তার মানে এই যে একটা ভূমি আছে এটার উপরে লম্বভাবে, বলছে কিন্তু লম্বভাবে, একটু বিষয়টা বোঝার চেষ্টা করো। লম্ব মানে কি, তুমি এমন ভাবে লম্ব দিবা যেন 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে, বরাবর নলের মতন সোজা থাকতে হবে, এটাকে বলা হয় লম্বভাবে। যে কোনো সরল রেখাকে কি বলা হয়, ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা বলে এখানে লিখতে হবে, আমি লিখি নাই। তো দেখো, যেহেতু বলছে ভূতলের উপরে লম্বভাবে, এই যে একটা আমি একটা ভূতল দিলাম, এই ভূতলের মধ্যে তুমি যে কোনো জায়গার মধ্যে, তুমি এই জায়গায় দিতে পারো, এই জায়গার মধ্যে দিতে পারো, কিভাবে দিবা, নলের মতন সোজা লম্বভাবে। এই যে এটাকে কি বলা হয়, ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। তুমি চাইলে এই জায়গার মধ্যে দিতে পারো, তুমি চাইলে এই জায়গার মধ্যে দিতে পারো, আবার অনেকগুলো দিবা না, একটা দিতে হবে। তো আমি মনে করি আমি আরেকটা ভূরেখা অঙ্কন করলাম। এই ভূরেখার মধ্যে মনে করো আমি একটা লম্ব দিব, মানে ঊর্ধ্বরেখা অঙ্কন করব। তো তুমি চাইলে এখান থেকে দিতে পারো, এই যে ঊর্ধ্বরেখা। তুমি চাইলে আরো মনে করো আরেকটা ভূরেখা অঙ্কন করলাম, তুমি চাইলে এখান থেকে তুমি একটা ঊর্ধ্বরেখা দিতে পারো লম্বভাবে। তো এটা হচ্ছে কি আমাদের ঊর্ধ্বরেখা বা উলম্ব রেখা। আশা করি এই বেসিক নিয়মটা তোমরা মানে জানতে পেরেছো। শিক্ষার্থীরা, এখন খুবই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় আমরা জানবো, বেসিক নিয়ম, সেটা হচ্ছে উন্নতি কোণ এবং অবনতি কোণ। খুবই গুরুত্বপূর্ণ দূরত্ব উচ্চতার বেসিকের নিয়মের ক্ষেত্রে। তো দেখো, উন্নতি কোণটা জিনিসটা কি, বলছে ভূতলের উপরে, তো সর্বপ্রথম একটা ভূরেখা দেই। এটা হচ্ছে মনে করো একটা ভূরেখা, কেমন? তো ভূতলের উপরে মানে এই ভূতলের উপরে কোন বিন্দু, মানে এই ভূতলের উপরে যে কোনো একটা বিন্দু নাও, মনে করো তুমি এই জায়গার মধ্যে বিন্দু নিতে পারো, এই জায়গার মধ্যে এক কোণার মধ্যে নিতে পারো, অথবা এই কোণার মধ্যে নিতে পারো, যেই জায়গার মধ্যে তোমার ইচ্ছা হয় সেই জায়গার মধ্যে তুমি নিতে পারো। মনে করো আমি এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম, ওকে। তো বিন্দুর ভূমির সাথে সমান্তরাল রেখার সাথে যে কোণ উৎপন্ন হয় তাই হচ্ছে উন্নতি কোণ। তো বলছে কিন্তু ভূতলের উপরে, তেমন একটা বিন্দু নিলাম, এটার উপরে যে একটা কোণ উৎপন্ন হবে, এই যে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটাকে বলা হয় কি, উন্নতি কোণ। বুঝতে পেরেছো? এটা কিন্তু ভূরেখার উপরে আমরা একটা উন্নতি কোণ অঙ্কন করলাম। তো মনে করো আমি আরেকটা ভূরেখা অঙ্কন করলাম। মনে করো আমি যে কোনো একটা বিন্দু, যেহেতু বিন্দু বলছে, আমি যে কোনো একটা বিন্দু এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম। তো বিন্দু ভূমির সমান্তরালের সাথে, এটা হচ্ছে ভূমি কিন্তু এটা সমান্তরালের সাথে যে কোণ উৎপন্ন করে, এই যে এই পাশে একটা কোণ দিলাম, এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এই কোণটা কি বলা হয় কি, উন্নতি কোণ। আশা করি উন্নতি কোণ কি তোমরা বুঝতে পেরেছো। ভূরেখার উপরে কোণ হবে, আর অবনতি কোণ কি, উন্নতি কোণের বিপরীত হচ্ছে অবনতি কোণ। তো মনে করো কি বলছে, ভূতলের সমান্তরাল, তবে এটা একটা ভূরেখা দিই, এই হচ্ছে একটা ভূরেখা। তো বলছে ভূতলের সমান্তরাল রেখার নিচে, আগে ছিল কিন্তু উপরে, এখন বলছে কি নিচে কোনো বিন্দু, মনে করো একটা বিন্দু এই জায়গায় নিতে পারো, এই জায়গায় তোমার যেই জায়গার মধ্যে মন চায়, মনে করো আমি এই জায়গার মধ্যে একটা বিন্দু নিলাম, হ্যাঁ, লাস্টে। তো বিন্দুর ভূরেখার সাথে যে কোনো উৎপন্ন কোণ, মনে করো একটা কোণ উৎপন্ন নিচে কিন্তু হবে, আগে কিন্তু উন্নতি কোণ, এই জন্য ভূমির উপরে হয়েছিল, এখন কিন্তু নিচে যাবে। এই যে এখানে যে কোণটা উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় অবনতি কোণ বলা হয়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। মনে করো আমি আরেকটা ভূরেখা দিলাম, যে কোনো একটা বিন্দু, মনে করো এই জায়গায় একটা বিন্দু নিলাম, নিচে নিচে যে কোণটা যাবে এটাকে কি বলা হয়, অবনতি কোণ বলা হয়। এখন এভাবে যে দিতে হবে এমন কোনো কথা না, তুমি চাইলে একটা বিন্দু নিয়ে এভাবে দিতে পারো, এই জায়গাটা কোণটা উৎপন্ন হয়েছে এটাকে বলা হয় কি বলা হয়, অবনতি কোণ বলা হয়। আবার উন্নতি কোণ আমি এভাবে দিলাম, তুমি যদি চাও এভাবে দাও, এখানে যে কোণটা উৎপন্ন হবে এটাকে কি বলা হয়, উন্নতি কোণ বলা হয়। তো শিক্ষার্থীরা, আশা করি অবনতি কোণ এবং উন্নতি কোণ কি এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন ফাইনালি বেসিক ক্লাসের আজকে লাস্ট যে বিষয়টা আমরা জানবো, যে 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রির ক্ষেত্রে আমাদের যে সমকোণী ত্রিভুজটা কিভাবে হবে এইটা আমরা জানলে কিন্তু আজকে আমাদের বেসিক ক্লাস শেষ হবে। তো সবাই একটু মনোযোগ দিব, আমরা এখন এই বিষয়গুলোকে এখন জেনে নিব। শিক্ষার্থীরা, এখন আমাদের যে বিষয়টা আমরা জানবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আমাদের 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে, 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আর 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে কিন্তু আমাদের দূরত্ব উচ্চতার যে অঙ্কগুলো আছে এগুলো থাকবে। তো 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের ত্রিভুজটা কিভাবে হবে এইটা কিন্তু এখন আমাদের সেটা সুন্দরভাবে জানতে হবে। তো 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের যে ত্রিভুজটা হবে সেটা লক্ষ্য রাখো, বলছে কি ভূমি লম্বর এদিকে চিহ্ন মানে কি, লম্বর সাথে ভূমিটা বড় হবে। তো দেখো, যেহেতু বলছে ভূমি বড় হবে, তো আমি একটা ত্রিভুজ অঙ্কন করি, এটা হচ্ছে ভূমি। তো ভূমি যতটুকু বড় দিলাম, লম্বটা কি হবে, ততটুকু ছোট হবে। তো মনে করো আমি একটা লম্ব দিলাম এই পাশে, ভূমির সাথে কিন্তু লম্ব ছোট হবে। এখন যদি আমরা মিলিয়ে দেই তাহলে দেখো কি হয়। লক্ষ্য রাখি, এ বি সি, এটা হচ্ছে ভূমি আর এটা হচ্ছে কি, লম্ব।
তার মানে কোণ যদি আমাদের 30 ডিগ্রি হয় তাহলে কি হবে, ভূমি বড় হবে, লম্ব কি হবে, ছোট। আশা করি বুঝতে পেরেছো। তারপর লক্ষ্য রাখো 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি সমান লম্ব, মানে 45 ডিগ্রি কোণ যদি থাকে তাহলে আমাদের চিত্রটা অঙ্কন করার সময় ভূমি যতটুকু দিতে হবে লম্ব ততটুকু দিতে হবে। মনে করো আমি লম্ব দিলাম, মনে করো দিলাম 10, মনে করো 10 মিটার, তাহলে আমাদের যে ভূমিটা দিব সেটা কি হবে, 10 মিটারই হবে, একটু কম বেশ হতে পারবে না, 10 মিটারই হবে। এখন মিলিয়ে দিই, তাহলে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ হয়ে গেল। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তো এটা কত ডিগ্রি কোণের ক্ষেত্রে, 45 কোণের ক্ষেত্রে। তো ভূমি যত বড় লম্ব কি আমাদের তত বড়ই দিলাম। এটা হচ্ছে কি 45 ডিগ্রি কোণের ক্ষেত্রে আমাদের এভাবে ত্রিভুজটা অঙ্কন করতে হবে, সমকোণী ত্রিভুজ। এখন যদি 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে হয় তাহলে দেখো ভূমি লেস দেন লম্ব, মানে ভূমির সাথে লম্ব বড় হবে। তো দেখো আমি এই পাশের মধ্যে আমি আরেকটা ত্রিভুজ অঙ্কন করি। মনে করো আমি লম্ব দিলাম 10 মিটার আর ভূমি দিলাম মনে করো 7 মিটার। এখন যদি আমি উপরের বিন্দু থেকে যদি শীর্ষ বিন্দু থেকে যদি আমি নিচে ভূমির মধ্যে লাগিয়ে দিই তাহলে কিন্তু দেখো এখানের মধ্যে লম্ব কিন্তু সবচেয়ে বড় হয়েছে, এ বি সি। তো লম্ব বড় আর ভূমি কি ছোট। এটা কত ডিগ্রি কোণের ক্ষেত্রে, 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে। তো শিক্ষার্থীরা আশা করি 30 ডিগ্রি এবং 45 ডিগ্রি এবং 30 ডিগ্রি এবং 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে কিভাবে ত্রিভুজগুলো অঙ্কন করতে হবে, সমকোণী ত্রিভুজ, আশা করি এই বিষয়ের উপর তোমাদের সম্যক ধারণা হয়েছে। এখন লাস্ট যেটা সেটা হচ্ছে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু। তো পাদবিন্দু এবং শীর্ষবিন্দু কি, মনে করো আমাকে তুমি চিন্তা করো, আমি এখানে দাঁড়িয়ে থাকলাম। এখন তোমাদেরকে যদি বলো তো আমার মধ্যে যে পাদবিন্দু আর শীর্ষবিন্দু কি, আমার যে মাথাটা আছে এই মাথাটাকে বলা হবে শীর্ষবিন্দু এবং নিচে যে পা আছে ওইটাকে কি বলা হয়, পাদবিন্দু বলা হয়। এর সাথে তার সহজভাবে বলার কিছু নাই। মনে করো একটা মিনার, মসজিদের মিনার বা ল্যাম্প পোস্ট, যে দেখবা রাস্তার মধ্যে লাইট লাগানো থাকে ওইগুলা, মনে করো একটা ল্যাম্প পোস্ট আঁকলাম নলের মতন সোজা করে, কেমন। এখন এই ল্যাম্প পোস্ট যে উপরে আছে এই উপরটাকে বলা হয়, উপরটাকে কি বলা হয়, শীর্ষবিন্দু বলা হয়। কি বলা হয়, শীর্ষবিন্দু। এবং নিচের যে বিন্দুটা আছে এটাকে কি বলা হয়, পাদবিন্দু। পাদবিন্দু। আশা করি সবাই বুঝতে পেরেছো। তো এই হচ্ছে আমাদের বেসিক ক্লাস। আশা করি এই বেসিক গুলা তোমরা ভালোভাবে তোমাদের রপ্ত হয়েছে এবং এইগুলা বুঝতে কোনো অসুবিধা নাই। এইগুলা যদি মাথার মধ্যে সেট হয় আশা করি এখানে দূরত্ব উচ্চতার যে 3 নিয়মের অঙ্কগুলো আছে একটা অঙ্ক তোমাদের কঠিন লাগবে না। তো শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে, আজকের এই প্রথম ক্লাসের মাধ্যমে দূরত্ব উচ্চতার যে বেসিক ক্লাস আছে সেটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। পরবর্তী পর্বে তোমাদের এই অধ্যায়ের যতগুলা অঙ্ক আছে সবগুলা অঙ্ককে আমরা 3টা ভাগে ভাগ করছি, 3টা নিয়মের। এই 3টা নিয়মের অঙ্ক, 3 নিয়মের মাধ্যমে সকল অঙ্কগুলো সমাধান করে দেখাবো। তো আজকে এখানে শেষ করব। পরবর্তী আরো 3টা পর্ব আসবে, নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3, শেষ। 4টা পর্বের মাধ্যমে তোমাদের দূরত্ব উচ্চতা শেষ। তো আজকে এখানে শেষ করলাম। সবার সুস্বাস্থ্য কামনা জানিয়ে সবাই ভালো থাকবা। আসসালামু আলাইকুম।